রাজনীতির মাঠে কোনো দলকে কোনো ব্যক্তিকে চাইলেই চিরতরে মুছে দেওয়া যায় না। এখন এক শেখ হাসিনার কতগুলা উপাধি, কোথাও ফ্যাসিস্ট, কোথাও আবার জননেত্রী, কোথাও আবার আপা, অনেকগুলো নামে শেখ হাসিনাকে ডাকা হয়। এখন যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে জীবিত আছেন নাকি মরে গেছেন, এটা নিয়ে অনেক আলোচনা আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। রাজনীতির মাঠে কোনো দলকে কোনো ব্যক্তিকে চাইলেই চিরতরে মুছে দেওয়া যায় না। এখন এক শেখ হাসিনার কতগুলা উপাধি, কোথাও ফ্যাসিস্ট, কোথাও আবার জননেত্রী, কোথাও আবার আপা, অনেকগুলো নামে শেখ হাসিনাকে ডাকা হয়। এখন যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে জীবিত আছেন নাকি মরে গেছেন, এটা নিয়ে অনেক আলোচনা আসছে। কেউ কেউ বলছেন তার এআই ক্লোনিং ভয়েস দিয়ে আসলে এই মুহূর্তে মাঠকে চাঙা রাখা হচ্ছে। কেউ বলছেন যে না, সময় হইলে ওপার থেকে টুস করে বাংলাদেশে ঢুকে অবাক লাগিয়ে দেবে শেখের বেটি। তবে ইউনূস সরকার যতটা ভয়ে ছিল, কারণ এই সরকারটা নির্বাচিত ছিল না, বাট বর্তমানে যেহেতু বিএনপি জনগণের ভোটে প্রত্যক্ষভাবে ক্ষমতায় আসছে, সো তাদের শেকড়টা একটু শক্তিশালী। আর এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছু একটি স্থবির। এখন প্রসঙ্গ হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্কের জায়গাটা রাষ্ট্রভিত্তিক, সেখানে বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে ভারত কিভাবে ডিল করছে। আর ডিলের প্রধান একটা ইস্যু হচ্ছে শেখ হাসিনা। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে বিএনপি সরকার আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না, আলোচনার মাধ্যমে ভারতে নির্বাসিত করে রাখবে। আবার কোন কোন বিশ্লেষক বলছেন না, খালেদা জিয়ার সাথে যে আচরণ শেখ হাসিনা করে দিয়েছেন, যে কোনো ইস্যুতে হোক, এটা বিএনপি বা জনাব তারেক রহমান তার মায়ের জায়গা থেকে বা বিএনপির নেতাকর্মীরা রাজনীতির জায়গা থেকে এইটার একটা রিয়েকশন তারা যেমনি হোক দিবে, একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে জেল খাটাবে। এখন জেল খাটানোর জন্য দরকার হচ্ছে ভারতের আসলে স্ট্র্যাটেজিক অথবা নতুন সরকারের সাথে তাদের সম্পর্কের ভিত্তিটা কোন দিকে যাবে, এটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তো এর মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস সরকার সামান্যতম চেষ্টা করেন একটা চিঠি দেওয়া ছাড়া। ভারত সরকার বলছিল যে ইউনূস একটা চিঠি দিচ্ছে, কারণ ইউনূস ভুলেও তার শাসনামলে শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা নিজের গলায় কিন্তু কাটা পরাইতে চায় নাই বা শিকল পরাইতে চায় নাই। উদ্ভূত পরিস্থিতি যে কোনো কিছু হইলে ইউনূসের খবর ছিল বা যারা ছিল সরকারে তাদের অনেকে বিপদে পড়তে হইতো। তো এটাকে লড়াই টড়াইটা একটা দেখাইটাকে আইওয়াশ করে যখন ছেড়ে দিল, এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সাথে আপনার বর্তমান সরকার একটা কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে। তো এই কমিউনিকেশন ইস্যুতে হুট করে আলোচনায় আসছে যে তাহলে কি নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? কেন হুট করে মার্কেটে আলোচনাটা? ভারত সরকার বলছে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো যে প্রত্যর্পণ চুক্তিটি আছে বা অনুরোধটি আছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার, তারা আনুষ্ঠানিকভাবে এটাকে পর্যালোচনা করছে। এর আগে ইউনূসের সময় ভারত সরকারের পক্ষ থেকে এরকম স্পষ্ট কোনো বক্তব্য ছিল না। এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 17 এপ্রিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এই অনুরোধটি এখন সক্রিয় পর্যালোচনার পর্যায়ে রয়েছে। অর্থাৎ এতদিন যাবৎ চিঠিটি পইরা থাকলেও এই চিঠিটি নিয়ে ভারত সরকার বর্তমানে আপনার সক্রিয় অবস্থানে আছে। কেননা বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে, সেই সরকারের সাথে সুসম্পর্ক রাখতে হলে এই সরকারের দৃষ্টিতে বিভিন্ন মামলার আসামি, অনেক ধরনের অ্যাক্টিভিটিজের আসামি হিসাবে যেহেতু শেখ হাসিনা চিহ্নিত আছেন, সো তাকে ফেরত এনে বাংলাদেশে শাস্তির ব্যবস্থা করা, এটা বিএনপির আসলে একটা ড্রিম, অথবা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা বিএনপির রাষ্ট্রীয় দায়িত্বের আওতায় কিন্তু পড়ে গেছে। এখন এই জায়গা থেকে আপনার ভারতের এই পদক্ষেপটা আগের অবস্থানের কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিছে। তবে প্রশ্ন হচ্ছে, এটা প্রতিশ্রুতি দেয় না যে আমরা শেখ হাসিনাকে ফিরাইয়াই দিব। তারা বলছেন এটি মূলত কূটনৈতিক এবং প্রক্রিয়াগত পর্যায়ের একটি উদ্যোগ। দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষকদের মতে হাসিনার প্রত্যর্পণ চুক্তিটি মূলত রাজনৈতিক বিষয়, যা দুই দেশের আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে। ভারতের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও
অনেকে বলছেন। এখন শেখ হাসিনার সাথে ভারতের যে ব্যক্তি সম্পর্ক, এমনকি ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা তখন দেওয়া হয়েছে, শেখ হাসিনা নিজে বলছিলেন ভারতকে যা দিছি ভারতকে মনে রাখতে হবে। সো ওই জায়গা থেকে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল, বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টাররা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু তারা নারাজ। দুই একজন আছে তারা চাচ্ছে ফিরিয়ে দিতে। তো সবকিছু মিলিয়ে আমার বিশ্লেষণ বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এটা আসলে একটা সপ্তম আশ্চর্যের মতন বিষয় হবে। আবার এখানে দুইটা বিষয় আছে যে বিএনপি কোথাও না কোথাও তারা কি আসলে এই ধরনের একটা মানে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বোচ্চ লেভেলে আলোচনা চালিয়ে যাবে বা চেষ্টা করবে। আর যদি চেষ্টা করেও ভারত কি আসলে ফাইনালি শেখ হাসিনাকে সরকারের হাতে তুলে দিবে। এর আগে ভারতের বেশ কয়েকজন গবেষক, বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিলে তার প্রাণ নাশের একটা হুমকি আছে, সো এটা দিবে না। আবার কেউ বলছেন যে না ভাই, এটা দেওয়ার বিষয় আছে সরকারের সাথে সরকারের সম্পর্ক রাখার জন্য। তবে আমার ব্যক্তিগত মন্তব্য বা আমি যতটুকু বুঝি আর কি, ক্ষুদ্র মানুষ, যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। কেন দিবে না এটা যত দিন যাবে আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ এটাতে ভারতের যে রাজনৈতিক চাল বা খেলা, ভারত কিন্তু এখন দেখেন ডাবল গেম খেলতেছে। একদিকে শেখ হাসিনাকে ওইখানে রাইখা আশ্রয় দিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা মহান রাষ্ট্রে পরিণত হয়েছে, মহান নেতৃত্বে নরেন্দ্র মোদীর জয়গান বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়। অপরদিকে বিএনপিকেও কৌশলে একটা জায়গা আটকে রাখছে, যে ফেরত দিতে পারে, যে হ্যাঁ তোমাদের যে প্রতিশোধ আছে সেটাই নাও, অথবা বিএনপিকেও ভয় দেখানোর জন্য যে তোমরাও যদি আমাদের কথা মতো বা বিভিন্ন বিষয় থাকে না, রাষ্ট্রীয় আভ্যন্তরীণ আমরা হয়তো অনেক কিছু জানি না, তাহলে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিয়া একটা ঘটনা কিন্তু ঘটাই দিব। আসলে ভারত যে কি মাস্টার গেম খেলতেছে আমার ধারণা আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু বুঝতেছে। আবার ধরেন এই যে শেখ হাসিনার অনুপস্থিতি বা তার কোনো ভিডিও বার্তা নেই, ওনার কোন রকম ফুটেজ নাই, আমরা ভয়েস শুনছি, বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেন, এগুলা প্রচার প্রচারণা আইনিভাবে নিষিদ্ধ, তো তারপরেও সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এখন শেখ হাসিনা কেন তার কর্মীদের সামনে কখনো কোনো ভিডিও কনফারেন্সে যাচ্ছেন না? সেখানেও কি ভারতের কোনো রাজনৈতিক চাপ আছে অথবা সরকারের চাপ আছে? আসলে সবকিছু মিলিয়ে একটা তালগোল পাকানো অবস্থা। তবে হ্যাঁ, ভারত যদি কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়, তবে বিএনপি সরকার বা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন প্রত্যেকেই অপেক্ষার দিন গুনবে যে শেখ হাসিনাকে কিভাবে বেগম খালেদা জিয়ার মতন আসলে যেভাবে ওনাকে জেলে রাখা হয়েছে বা ওনার ইস্যুতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে, তৎকালীন প্রেক্ষাপটে মন্ত্রী এমপিরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, বা বিভিন্ন সময় যে শেখ হাসিনা বলতেন যে বেশি বাড়াবাড়ি করলে যে সুযোগটা সেটাও বন্ধ করে দিব। তো এই বিষয়গুলা কোথাও না কোথাও ক্ষমতা পাওয়ার পর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মনে মনে হয়তো একটা স্বপ্ন যে একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে বিএনপি সরকার বা বিএনপি জেল খাটাইতে পারে কিনা সামহাও। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুগুলোতে বিএনপির মনে মনে যে ক্ষোভটা আছে, এটা সুযোগ পাইলে অবশ্যই ভাই এটা বাংলাদেশ আর আমরা মানুষ, আমারে কেউ ধরনের ক্ষতি করলে, আমার হাতে কখনো ক্ষমতা আসলে আমি যে উদার হইয়া মাফ কইরা দেবো, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব একটা বিষয়। তো বিষয়টা নিয়ে আসলে আলোচনা করলে দীর্ঘতর আলোচনা করা যায়। আর বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কি হুট করে চাঙ্গা হয়ে যাবে? না। কেন হবে না বলি, আওয়ামী লীগ সর্বশেষ 17 বছরের ঠিক শেষের আমলগুলোতে মূলধারার যে আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতাকর্মীরা ছিল তাদেরকে সরাইয়া হাইব্রিড বিভিন্ন লেভেলে মানে যারা প্রভাব বিস্তার করে বাংলাদেশকে লুটপাট করছে বা চোখে ধুলো দিয়া রাজনীতির বিপরীতে এখানে অনেক কিছু করছে, এদেরকে দিয়ে রাজনীতিটা চালাইছে। তো প্রত্যেক এলাকায় এরকম নেতাগুলো পলাতক হয়ে গেছে। সো এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, ওই মুহূর্তে বিএনপির কোন এক ধরনের আইন শৃঙ্খলার মাধ্যমে হোক, টেকনিক্যালি হোক, নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছিল। সবাই ভাবছে যে এটা বিশাল কোনো কিছু হবে, কিন্তু আসলে তেমন কিছু হয় নাই। এটা ভাবছে না, সবাই ভাবছে। তো এর বাহিরে শেখ হাসিনা যদি বাংলাদেশে অনেকে পাঠানো হয়ও, তো গ্রেপ্তার হলেও আমার মনে হয় না যে খুব বড় ধরনের কোনো রিয়েকশন এই মুহূর্তে আওয়ামী লীগ পলাতনের পরে, পালিয়ে যাবার পরে আসলে দেওয়ার সুযোগ আছে। সময়ের সাথে হয়তো বিএনপি সরকারের ভালো মন্দ কাজের উপর নির্ভর করবে জনগণ কিভাবে ডিল করবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা স্ক্রিনশট পুরো জাতির মধ্যে গত 24 ঘন্টা যাবত আপনার নানান ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ডাকসুর প্যানেলের একজন ছেলে আছে মুসাদ্দেক, এই যে লম্বা লম্বা দাঁতগুলো আছে, চুলগুলা বড়, আরেকজন হচ্ছে জুবায়ের। এই দুজন মাইরো খেয়েছে শাহবাগ থানায়। কেউ বলছেন ছাত্রদলের পোলাপাইন পিটাইছে, কেউ বলছেন সাধারণ মানুষে পিটাইছে। কেন পিটাইলো? কারণ এখানে বেশ কয়েকটি ইস্যু কানেক্টেড হয়ে গেছে। ঘটনার সূত্রপাত যে ছেলেটাকে নিয়ে, যে পোস্টকে নিয়ে, আসলে এই পোস্টটা কতটুকু সত্য মিথ্যা, ফ্যাক্ট চেক কি বলছে,
ঘটনার যিনি ভুক্তভোগী বা যেই ছেলেটাকে নিয়ে এত কাহিনী, এই ছেলেটা হচ্ছে ঢাবি শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আব্দুল্লাল মাহমুদ। এখন এই আব্দুল্লাল মাহমুদের পক্ষে বিপক্ষে দুইটা পক্ষ তৈরি হয়েছে। এ নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলতেছে, অনেক জায়গায় মারামারি হয়েছে, থানার ভিতরে গিয়েও পিটাপিটি হয়েছে, পুলিশও এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। অপরদিকে যেহেতু এই ছাত্রটা ঢাকা ইউনিভার্সিটির এবং সে হলে থাকে, সো হলের প্রভোস্টের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে এই ছেলেকে শোকজ করা হয়েছে, কারণ আইডিটা তার, এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি। এখন আমরা যা দেখছি তা কি বাস্তব? এই ছেলের কত বড় কলিজা হওয়ার কথা যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা সন্তানকে নিয়ে, এটা প্রধানমন্ত্রী তারেক যে ইস্যু না, যে কোনো বাবা এবং সন্তানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোস্ট, এটাই জাতি আমরা আশা করি না যেই যদি কখনো এই কাজ করে তাকে সর্বোচ্চ পানিশের আওতায় আনতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে কথা বলা এক জিনিস, রানিং সিটিং প্রধানমন্ত্রী তাকে নিয়ে, তার কন্যাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতন কলিজা এই আব্দুল্লাল মাহমুদের কি আছে? এই ছেলেটা কি কোনো ষড়যন্ত্রের শিকার? এটা কি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট, নাকি আসলে অরিজিনালি এই পোলার মাথার রকটক ছিঁড়া, সে হয়তো আগে পিছিয়ে ভাবে না যে ভবিষ্যতে কি হবে? আর প্রশ্ন হচ্ছে, শিবিরের মতন এত প্রথিত যশা একটা রাজনৈতিক মানে বিচক্ষণ একটা দল, তারা কি আসলে এমন কোনো পাগল ছাগল ডাইনা বসাইছে? তা আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। দেখেন, আমি যতটুকু তথ্য পাই ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা চাইলে উস্কাইতেও পারি, আবার বিষয়টাকে সমাধানও করতে পারি। বাংলাদেশ এমনিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু পার করছে, যুদ্ধের কারণে তেলের সংকট, বিদ্যুতের এই যে লোডশেডিং, আমরা দীর্ঘদিন এই লোডশেডিং দেখি না, জনজীবন অস্থির। তো এর মাঝখানে যেগুলো আমাদের মূল ফোকাসের ইস্যু, সেই জায়গাতে আইসা এখন এই যে একটা স্ক্রিনশট নিয়ে আসলে এটাকে শিবির বলছে যে এটা একটা ফেক। ফেক কি? যে যেই আইডি থেকে আপনার এই আব্দুল্লাল মাহমুদের ছবি সম্বলিত পোস্টার শেয়ার করা হয়েছে, এই আইডিটা তার না। আবার এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যদি তারই না হয় তাহলে ঢাবি যেই হলের প্রভোস্ট যিনি আছেন, তারা যখন একটা শোকজ নোটিশ তাদেরকে দিছে, সো তারা কি নিজস্ব কোনো ইনভেস্টিগেশন করে নাই যে এই আব্দুল্লাল মাহমুদের ফেসবুক থেকে কি এটা পোস্টার শেয়ার হয়েছে, নাকি তার নামে কোনো ফেক আইডি? এখন আমি তথ্যপত্র ঘাটাঘাটির পরে দেখলাম যে আপনার ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যেটা আছে, ফেসবুকের কোনো ভিডিও, কোনো ছবি সত্য মিথ্যা যারা যাচাই করে, প্রায় বলা হয়ে থাকে 90% প্লাস তাদের সত্য মিথ্যা তারা ধরতে পারে, অথবা 99% কেউ বলে থাকেন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার রিউমার স্ক্যানার, অনেকে এটা বলছেন। তো রিউমার স্ক্যানার বলছে যে এই ছবিটি এআই দিয়ে তৈরি এবং আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভুয়া স্ক্রিনশট বানানো হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে পুরো দেশ অস্থির। আর মাহমুদ ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ঘটনা তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং কর্তৃপক্ষ আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলেছেন। এখন আমার কাছে মনে হয় যে এখানে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে। তো কেউ কেউ ভাসুরের নাম প্রথমে বলে দিচ্ছেন যে না ভাই, এটা ছাত্রলীগের কাম, বউ একটা এটিআই বানাইয়া বিএনপি জামাতরে অথবা শিবিরে ছাত্র দলে লাগাই দিছে। তো দুই দল কি ঘাস খায়, বোকা যে ছাত্র দলের এরকম একটা, ছাত্রলীগের এরকম একটা কাজ করলার তারাই ফাঁদে পা দিল। এখন এইটার রহস্যটা রিউমার স্ক্যানার বলছে এটা ভুয়া, কিন্তু ছাত্রদল অস্বীকার, তারা মানতে নারাজ যে না ভাই এটা ভুয়া হইতে পারে না, এটা মাহমুদি করছে। এখন আসলে কি শিবির এমন ঘটনা করতে পারে? অনেক ক্ষেত্রে মনে হয় পারে, অনেক ক্ষেত্রে আমার মনে হয় পারে না। ওই যে মোসাদ্দেক যে ছেলেটা মাইর খেয়েছে, সে কেন মাইর খেলো দেখেন, সে শিবিরের সাথে কানেক্টেড না, বাট ডাকসু সংশ্লিষ্ট, তারা অনেকে শিবিরেরই বি টিম সি টিম বলে থাকে। সে ওই যে তারেক রহমানের নিয়ে গুপ্ত শব্দটা তারেক রহমান বলছিল নির্বাচনের সময়, তো সে বলতেছে যে তারেক রহমান নিজেই তো গুপ্ত ছিল, 17 বছর লন্ডনে ছিল, এই যে তুমি তারেক রহমানরে অ্যাটাক করছো, তোমার মতন একজন মোসাদ্দেক, অনেকে দুষ্টামি করে ছেলেটারে দাতাল মোসাদ্দেক বলে, অনেকে ইউরেনিয়াম মোসাদ্দেক বলে। তো এই যে জনাব তারেক রহমানরে তুমি যখন মানে একটা কোথাকার কে, ডাকসুর একটা কি একটা ভিপি বা পদ হইলো আমরা ভাবতাম যে একটা লেভেলের, তো তুমি একটা বাবা একটা পোস্ট পাইছো, জনগণ তোমার পোলাপাইন ভোট দিছে, তুমি যেন তারেক রহমানের নিয়ে হিট করবা, তো ছাত্রদল ছাত্র যারা আছে যুবদল এরা কি বৈশাখ বৈশাখ পানি খাবে? রাজনৈতিক ভাবে বাংলাদেশটা হচ্ছে এমন এক দেশ যেখানে বাবার থেকে রাজনৈতিক নেতার সম্মান বেশি। ধর্মীয় দৃষ্টিতে অনেক সময় রাজনৈতিক নেতা আপনার বেশি সম্মানের হয়ে যায়। তুমি যখন একটা দলের প্রধানকে নিয়ে বা সিটিং প্রধানমন্ত্রীকে নিয়ে দাতাল মোসাদ্দেক যখন এই ধরনের কথা বলে, তো পোলাপাইন কেন হিট হইব না, মারবে না? ওদিক দিয়ে জুবাইর আবার বলতেছে ভাই ছাত্রলীগ এইভাবে মারছে না, বুঝাইতে চাইতেছে ছাত্রদল কত খারাপ। এখন হচ্ছে এটা একটা পলিটিক্যাল বক্তব্য, যে যেমনি মারে পারে এমনি কিন্তু এখন ধরেন একটা করতেছে, আর দিন শেষে আর যখন কোনো কিছু না পায় এটা চলে যায় ধরেন হে এটা আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ।
তো এরকম ঘটনা অনেক সময় অরিজিনাল ঘটনা হয়েও আবার অনেক সময় আছে কি আসল ঘটনাটা ঢাকা পড়ে যায়। তো এখন প্রকৃত তথ্য এক আল্লাহ পাক জানে ভাই আসল যেটা ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে যারা রিউমার স্ক্যানার যেটা বলছে যদি এটা সঠিক হয় তাহলে কোন বাপের পলায় এই ঘটনাটা ঘটাইছে, কেন ঘটেছে সে ভালো জানে। আর এই আব্দুল্লাহ মাহমুদ জানে যে আসলে সেটা দিছে কিনা। তবে আমার মনে হয় ফেসবুকে তার আইডি যেহেতু আছে এটাকে যে কোনো ভাবে যাচাই করার সুযোগ, কোনো পোস্ট ডিলিট করলেও ফেসবুকের মাধ্যমে যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু ধরতে পারেন যে সে তার আইডি থেকে কটা পোস্ট ডিলিট করছে বা তার সাথে কানেক্টেড এমন কেউ যে হ্যাঁ দিছে, এটা স্ক্রিনশট তো অবশ্যই তৈরি হয়ে গেছে যে এখন তার আইডি থেকে আসছে জনাব তারেক রহমানকে তার মেয়েকে নিয়ে যেই নোংরা কথা বলা হয়েছে। তা আমার মনে হয় এই মুহূর্তে ছাত্রদল ছাত্র শিবির দুই দলেরই আপনার উচিত শান্ত হওয়া একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন রিপোর্টের জন্য। যদি এই আব্দুল্লাহ মাহমুদ সে দোষী সাব্যস্ত হয়, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বলছেন দেখা যে বিষয়টা শাস্তি হওয়া দরকার তা না, যে কোনো জায়গায় একজন কন্যা এবং পিতার মধ্যে যে বক্তব্যটা আসছে এটা নিয়ে শেয়ারিং এর ইস্যু হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর যদি না হয় তো সেটা নিয়েও তাকে এক ধরনের সান্ত্বনা বাণী দেওয়া উচিত। দেখা যাক কি হয়। তবে এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। এই ধরনের ইস্যুগুলা ন্যাশনাল ইস্যুকে আড়াল করে ফেলে। দেশে এখন কথা বলার জন্য হাজারটি ইস্যু আছে ভাই, ওইগুলো নিয়ে কথা বলেন। আর ওই যে নতুন নতুন যারা মানে উদীয়মান নেতা আছেন, এনসিপির অনেকে আছে, কথা কি বলে নিজেও জানে না। মুখ একটা আছে, কেউ সংসদে গিয়ে বলে, কেউ রাস্তাঘাটেও বলে। দলের মধ্যে একটা কানেক্টিভিটি আছে সরকারের সাথে, যেহেতু পাওয়ারে আছে তো মুখ আছে বলে আর কি। এখন যার যার মুখের বক্তব্য থাকে না যে আমার খুশি বললাম, এতে অন্য মানুষের কি আসে যায়, একটা জাতি বা গোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক কোনো বক্তব্য আসে কিনা। তবে এই ধরনের উদীয়মান নেতা অনেকগুলা গজাইছে, মানে কি বলে জানেই না। আবার অনেক ক্ষেত্রে এদেরকে কিছু বললে দল থেকেও দেখছি সরাসরি বিএনপির অনেক নেতার বিরুদ্ধে অনেক সময় অ্যাকশন হয়ে যায়। এটাও আসলে মাঝে মাঝে বুঝি না। তবে এই মুহূর্তে দরকার পুরো বাংলাদেশের ধৈর্য, শান্তি, স্থিতিশীলতা। যদি এগুলো না থাকে মানুষ বলবে নানান ধরনের কথা। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যারা ব্যবহার করি, আমার মনে হয় যে কোনো ইস্যুতে রিয়েকশন দেওয়ার আগে আপনার একটু যাচাই করে নেওয়া উচিত যে ঘটনাটা কতটুকু সত্য। হুট করে রিয়েকশন দিয়েন না যে এই মানুষটি এই কাজটা করতে পারি কিনা, একটু অপেক্ষা করুন, তারপরে হয়তো আইনগত হোক যেটাই হোক একটা ব্যবস্থা নেবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।